হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি কোরিয়ান বিএল সিরিজ কিজাবল লিভস। ড্রামার শুরুতেই দেখা যায় ভ্যাম্পায়ার সম্পর্কে বলা হচ্ছে যে ভ্যাম্পায়ার হলো রক্তপিপাসু। তারা মানুষকে হিপনোটাইজ করে রক্তপান করে। এ সময় তাদের চোখের রং নীল বর্ণ ধারণ করে। ভ্যাম্পায়াররা সাধারণত 10 বছর পর ভ্যানিশ হয়ে যায়। কেউ যদি এই শর্ত ভঙ্গ করে যে নিজের লোকদের এবং মানুষকে হত্যা করে, তাহলে একজন পিওর ব্লাডেড মানুষ সেঞ্চুরিতে একবারই জন্মগ্রহণ করে। শুধুমাত্র তাদের ব্লাডের দিকে তাকিয়ে একজন ভ্যাম্পায়ার বুঝতে পারে যে তারা পিওর ব্লাডেড পারসন। এই কথাগুলো একটা বইতে এক মহিলা পড়ছিল এবং পড়া শেষ হতেই বইটি বন্ধ করে দেয়। এরপর দেখা যায় জুনহো ধুলো পড়া একটা সেলফ থেকে একটা বই নেয় আর একটা হেডফোন নেয় এবং একটা বক্সের মধ্য থেকে একটা বই নিয়ে পাতা উল্টায়। তখন বইয়ের ভেতর থেকে একটা ছবি নিচে পড়ে যায়। জুনহো সেটা ওঠায় আর দেখতে পায়। তখন জুনহো তার পুরনো স্মৃতিতে ফেরত যায়, যেখানে দেখা যায় সে একটা ক্যামেরা নিয়ে ছবি তুলছিল আর দোহায়ুং আরেকটা ক্যামেরা নিয়ে ওকে বলছিল জুনহো ক্যামেরার দিকে তাকাও। জুনহো না করে এর ভেতরেই দোহায়ুং একটা ছবি তুলে ফেলে জুনহোর। জুনহো বলে, তুমি জানো না আমি ছবি তোলা পছন্দ করি না, তাও কেন তুলছো? এরপর জুনহো হাসে। দোহায়ুং পিকটা বের করে ক্যামেরা থেকে। এরপর আবার আমরা বর্তমানে ফিরে আসি। দেখা যায় জুনহো সোফায় বসে সে ছবিটাই দেখছিল এবং একা একা বলছিল, আমি প্রায় মরতে বসেছি, আমি একজন প্রায় মৃত ভ্যাম্পায়ার, তারপরও আমি মানুষ হয়ে বাঁচতে চাই। আমি ভ্যাম্পায়ার হয়েও সবসময় চাইতাম মানুষ হয়ে বাঁচতে। জুন সেই ছবিটা সোফার উপর রেখে সেই বক্সটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় ভার্সিটির চিত্র। সেখানে একটি গাড়ি এসে থামে এবং সেখান থেকে মিনহায়ুং নামে। মিনহায়ুং যখন গাড়ি থেকে নামে ওর ভাই হর্ন বাজায় এবং ওর পিছনে ফিরে তাকায়। তারপর ওর ভাই গাড়ি থেকে নেমে ওর হাতে ফোন দিয়ে বলে, এটা রেখে তুমি কিভাবে যেতে পারো? মিনহায়ুং বলে, আমি তখন ভুলে গেছিলাম। তখন ওর ভাই বলে, আমি মোটেও মজা করছি না, যাই ঘটুক এবং তুমি যেখানেই যাও আমাকে সব কিছু বলবে। তখন মিনহায়ুং বলে, আমি এখন বড় হয়েছি, তুমি কি আমাকে একা ছেড়ে দিতে পারো না? তখন ওর ভাই বলে, তুমি এখন আমার একমাত্র পরিবার। আর মূল কারণ হলো, ওর কথা শেষ না হতেই মিনহায়ুং বলে, আবার সেই একই কথা নিয়ে পড়ে আছো, তাড়াতাড়ি যাও তোমার দোকানে। আমার চিন্তা বাদ দিয়ে তোমার নিজের চিন্তা করো এখানে থাকার বদলে। যাই হোক, কখন তোমার ক্লাস শেষ হবে এবং সেটা তুমি আমাকে বলবে। কোথাও যাবে না, আমি তোমাকে নিতে আসবো। কথা বলে ওর ভাই গাড়ির দিকে চলে যায় এবং ও ভার্সিটির ভিতরে ঢুকে। যখন সে সিঁড়ি দিয়ে উঠতে নেয় তখন হঠাৎ করে পড়ে যায় এবং তখন জুনহো ওখানে আসে এবং ওকে হাত ধরে টেনে তুলে। তখন ও মনে মনে বলে, এই ছেলেটা তো আমার পেছনের বেঞ্চে বসে। জুনহো বলে, তোমার তো রক্ত বের হচ্ছে। মিনহায়ুং বলে, আমি ঠিক আছি, তোমাকে ধন্যবাদ। এই বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। জুনহোর হাতে ওই মিনহায়ের রক্ত লেগে থাকে। জুনহো তখন হাতটা নাকের কাছে নিয়ে গন্ধ শোকে এবং মুহূর্তেই জুনহোর চোখের রং পরিবর্তন হয়ে যায় এবং সেটা নীল রং ধারণ করে, কারণ মিনহায়ের রক্ত ছিল পিওর রক্ত। তখন জুন বলে, ফাইনালি একজন পিওর ব্লাডেড মানুষ পেলাম। এরপর দেখা যায় জুনহো এবং মিনহায়ুং তাদের ফটোগ্রাফি ক্লাসে ক্লাস করছিল এবং লেকচারার তখন লেকচার দিচ্ছিল। মিনহায় তখন পিছনে ঘুরে জুনের দিকে তাকায় এবং জুনহো ওর পরে মিনহায়ের চোখের দিকে। দুজনের চোখাচোখি হতেই মিনহায়ের আবার চোখ ফিরিয়ে নেয়। হঠাৎ করে মিনহায়ুনের হাত থেকে কলম পড়ে যায় এবং সেটা তুলতে নিয়ে আবার জুনহোর দিকে তাকায়। তখনও দেখে জুনহো ওর দিকে তাকিয়ে আছে। জুন তখন মিনহায়ুনের দিকে তাকিয়ে মনে মনে বলে, যদি মানুষ হওয়ার কোনো সুযোগ ফিরে আসে তাহলে অবশ্যই আমাকে সেটা কাজে লাগাতে হবে। এই কথা বলতে বলতে তার হাতে থাকা পেন্সিলটা খাতার সাথে চেপে ধরে এবং পেন্সিলটার মাথাটা ভেঙে যায়। জুন আবার মনে মনে বলে, আমার একটু আগানো উচিত। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এর মধ্যেই লেকচারার তার ক্লাস শেষ করে দেন এবং তাদের একটি অ্যাসাইনমেন্ট দেন পরের সপ্তাহের জন্য, যেটা দুজন দুজন করে টিম বানিয়ে করতে হবে। বিষয়টা হবে নিজের জীবনের উপরে এবং সেটা একটা ছোট ভিডিও করে সাবমিট করতে হবে নিজের সম্পর্কে। নেক্সট উইকে আবার দেখা হবে। কথা বলে লেকচারার বিদায় নেন। তো আর এই পুরো সময় জুনহো ওই ছেলেটার দিকে তাকিয়ে থাকে। লেকচারার চলে যাওয়ার সাথে সাথে ওই ছেলেটা চলে যায় বাকিদের সাথে। জুনহো তখন ওর পিছন পিছন যায়। ক্লাস থেকে বের হয়ে এই ছেলেটাকে খুঁজতে থাকে এবং বলে, আমি সারাদিনের ক্ষুধার্ত, সারাদিন আমি কিছুই খাইনি। তখন দৌড়ে জুনের কাছে একটা ছেলে আসে এবং বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা, তুমি আমাকে যেটা দিয়েছিলে সেটা খুবই ভালো লেখা হয়েছে এবং বলে এ সম্পর্কে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। এই বলে সে তার ফোনে কি যেন খুঁজতে থাকে। জুনহো তখন ওই ছেলেটার দিকে তাকিয়ে মিনহায়ুনের ছবি দেখতে পায় ওর ভেতর। জুনহো তখন মনে মনে বলে, দুর্ভাগ্য, কাল আবার তোমার সাথে দেখা হবে। এরপর ছেলেটা জুনের দিকে তাকায় এবং দেখে ওর চোখের রং বদলে গেছে এবং জুন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছে। এরপরে দেখা যায় ছেলেটা আর জুনহো ওয়াশরুমে বারান্দা এবং জুন ওই ছেলেটা রক্তপান করছে। এরপর জুনহো ওখান থেকে চলে যায় এবং ছেলেটা হঠাৎ করে বাস্তবে ফিরে আসে, কারণ জুনহো ওকে হিপনোটাইজ করে রক্তপান করছিল, যেটা ছেলেটা বুঝতে পারেনি। এরপরের দৃশ্যে দেখা যায় এক প্রেসিডেন্ট মিরান ফোনে কারোর সাথে কথা বলছে এবং জুন দরজা দিয়ে ভিতরে ঢুকে। এরপর মহিলাটি কথা বলা শেষ করে জুনের দিকে ফিরে তাকিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি হঠাৎ করে না বলে এখানে চলে আসো। মহিলাটি জুনহোকে জিজ্ঞাসা করেন, কেন এসেছো? যখন জুনহো বলে, তোমাকে আমার কিছু বলার আছে। মহিলাটি তখন জুনহোকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত সিরিয়াস হয়ে আছো কেন? জুন তখন বলে, তেমন কিছুই নেই, এমনিতেই। মহিলাটি তখন হঠাৎই বলে, আজকে সেই দিন, দোহায়ুংয়ের মৃত্যু দিবস। জুন তখন বলে, আমি তার সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছি। মহিলাটি তখন জুনহোকে বলে, তুমি ঠিক আছো? জুনহো বলে, 10 বছর হয়ে গেছে অলরেডি তার চলে যাওয়ার। আমি এখনো মাঝে মাঝে তার কথা ভাবি, যদিও আমার বেশি দিন সময় হাতে নেই। জুনহো তখন মহিলাটিকে আবার বলে, ভ্যাম্পায়াররা সাধারণত 10 বছরই আস্তে আস্তে মরে যায় যদি তারা কোনো মানুষকে হত্যা করে। এটা তুমি আমাকে আগে বলেছিলে, তাই না? এরপর জুন আবার বলে, প্রথম সিমটমটা 9 বছর আগেই আমি পেয়েছিলাম, কিন্তু সেটা বাইরে বের হয়নি তখন। জুন তখন সোফা থেকে সোজা হয়ে উঠে বসে এবং বলে, কিন্তু আজকে মনে হয় আমি একটা পথ পেয়েছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রেসিডেন্ট মিরেন এবং জুন একটি লাইব্রেরিতে। মহিলাটি লাইব্রেরির একটি তাক থেকে একটি বই বের করে এবং জুনহোকে বলে, সর্বপ্রথম তাকে তোমার প্রেমে ফেলতে হবে। এরপর মহিলাটি আবার বলে, এখানে
যেখানে লেখা আছে যে পিওর ব্লাডের আসল মেরিট এটা প্রমাণ করা যায় যদি তুমি সেই মানুষের হৃদয় জয় করতে পারো। প্রেসিডেন্ট মির আবার বলে, তুমি যদি একজন নর্মাল মানুষের রক্ত পান করো তাহলে সেটা তোমাকে কেবল মৃত্যুর দিকেই নিয়ে যাবে, কিন্তু যদি তুমি পিওর রক্ত পান করো তাহলে তুমি একজন মানুষে পরিণত হবে। মহিলাটি তখন জুনহোকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা করতে পারবে? জুনহো তখন বলে, আস্তে আস্তে করি। এপিসোড 2 এর শুরুতেই দেখা যায় মিনহাইং হেঁটে যাচ্ছে আর জুন পিছন থেকে দৌড়ে এসে হ্যালো বলে এবং মিনহাইং পিছনে ফিরে ওকে হ্যালো বলে। জুন বলে, তুমি আমাকে চেনো তাই না? মিনহাইং কিছু বলে না। জুন বলে, আমাদের সিঁড়িতে দেখা হয়েছিল। মিনহাইং তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। মিনহাইং, তোমার সেটা এখনো মনে আছে? মিনহাইং তখন মনে মনে বলে, আমি এত ফ্রাস্ট্রেটেড হচ্ছি কেন? মিনহাইং তখন বলে, আমরা অলরেডি কিছু ক্লাস একসাথে করেছি। জুন বলে, আমি জানি। মিনহাইং বলে, তুমি জানো? জুন তখন তাকে বলে, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কি একসাথে অ্যাসাইনমেন্ট করতে পারি? মিনহাইং প্রথমে কিছু বুঝতে পারে না। তখন জুন আবার বলে, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হয় যদি আমরা দুজনকে সাহায্য করি। জুন আবার জিজ্ঞাসা করে, তোমার কি কোনো পার্টনার আছে? মিনহাইং বলে, না। আরও বলে, এখনো কাউকে খুঁজে পাইনি। জুন বলে, দ্যাটস গ্রেট, তাহলে চলো আমরা একসাথে এই কাজটা করি। একথা বলে জুন আগে হাঁটে এবং মিনহাইং মতো পিছন পিছন যায়। এরপর দেখা যায় তারা দুজনে একটি লাইব্রেরিতে বসে আছে। মিনহাইং জুনের দিকে তাকিয়ে আছে এবং মিনহাইং মনে মনে ভাবছে, এটাই আমার প্রথম তার সাথে একা কোথাও যাওয়া, আমাকে কিছু বলা উচিত। মিনহাইং তখন জুনের দিকে তাকিয়ে বলে, লাইব্রেরিটি আসলেই অনেক ভালো আর এটা আমার প্রথম এখানে আসা। জুন কিছু বলে না, মিনহাইং এর দিকে তাকিয়ে থাকে। মিনহাইং তখন মনে মনে বলে, ওয়াও, সে সত্যি অনেক হ্যান্ডসাম। জুন তখন মনে মনে বলতে থাকে, পিওর ব্লাড একসাথে পান করা উচিত, কিন্তু সে প্রসেসে পিওর ব্লাড ধারণ করা মানুষটা মরে যেতে পারে। এই কথাগুলো মনে মনে জুন বলে এবং তার ড্রিঙ্কস পান করতে থাকে। মিনহাইং এর দিকে তাকিয়ে জুনের ড্রিঙ্কস খাওয়া শেষ হয়ে যায়। সে মনে মনে বলে, আমি যদি 10 বা 11 সেকেন্ড ধরে তার রক্ত পান করি তাহলে কি সে মরে যাবে? হঠাৎই তার মাথার ভেতরে ব্যথা করে ওঠে এবং সে তার পূর্বের জীবনে চলে যায়, যেখানে সে তার প্রিয় মানুষটার রক্ত পান করছিল। এরপর জুন আবার বর্তমানে ফিরে আসে, কিন্তু তার ভেতরে সে সাইলেন্ট বাজতেই থাকে। তখন সে হঠাৎ করে টেবিলে তার ড্রিঙ্কসটা রাখে এবং মিনহাইং চমকিয়ে যায়, বলে, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। জুন তখন মিনহাইংকে বলে, তুমি কখন ফিরিয়ে নিয়ে আসো? মিনহাইং বলে, কি বলছো? আবার বলে, যেহেতু আমরা একসাথে আছি তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ করা উচিত। মিনহাইং হ্যাঁ বলে। জুন তখন দাঁড়িয়ে বলে, চলো তাহলে। এরপরে দেশে দেখা যায় সেই মহিলাটি যে জুনের সাথে কথা বলছিল সে একটি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বলছে, অলমোস্ট 10 বছর হয়ে গেছে এবং আরও বলে, সময় এখন শেষের পথে। এরপরে দেশে দেখা যায় জুন এবং মিনহাইং ভিডিও শুট করছিল এবং জুন মিনহাইং এর ভিডিও করে দিচ্ছিল। তখন মিনহাইং বলে, আমার নাম চৌমিন হায়ুন, আমি একজন ফ্রেশি ফটোগ্রাফি এবং ইমেজিং ডিপার্টমেন্টের। এরপর মিনহাইং একটি দৃশ্যত করতে থাকে। তখন জুন বলে, জাস্ট রিল্যাক্সে কথা বলো। এরপর মিনহাইং বলতে থাকে, আমি বাস্কেটবল খেলা পছন্দ করি, এমনকি আমি সব ধরনের বল খেলা পছন্দ করি। যদি তখন ভিডিও বন্ধ রেখে বলে, আমার মনে হয় না তুমি বাস্কেটবল খেলতে পারো। তখন মিনহাইং বলে, তুমি কি আমাকে অপমান করছো? এবার মিনহাইং বলে, তুমি কি আমার সাথে শর্তে লাগতে চাও? এরপর দেখা যায় তারা দুজন একটি বাস্কেটবলে কোর্টে খেলছিল। বাস্কেটবল খেলার সময় তারা ফিজিক্যালি বারবার টাচ করছিল একে অপরকে, কিন্তু জুনের সাথে মিনহাইং পেরে ওঠে না এবং শেষে জুন মিনহাইংকে একটি গোল করার সুযোগ করে দেয় এবং মিনহাইং খুশিতে জুনকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন সে বাস্কেটবল খেলার মাঠের ভেতর বসে পড়ে এবং মিনহাইং বলে, আমার মনে হয় না এমন কিছু নেই যা তুমি পারো না। জুন তখন বলে, তুমি অনেক ভালো। এরপর মিনহাইং বলে, তোমাকে ধন্যবাদ, তোমার জন্যই আমার হোমওয়ার্ক তাড়াতাড়ি শেষ হয়। জুন তখন বলে, আসলেই ভালো লাগছে। এরপর দেখা যায় জুন এবং মিনহাইং জুনের বাসায় এসেছে। মিনহাইং জিজ্ঞাসা করে, এটা কোথায়? জুন বলে, এটা আমার নিজের জায়গা, এটা একটা সেফ হাউসের মতো। মিনহাইং তখন চারদিকে তাকিয়ে বলে, কলেজে এরকম একটা জায়গা আছে, এটা অসাধারণ। একথা বলে মিনহাইং একটু হাসে। এরপর দেখা যায় মিনহাইং এবং জুন একটি টেবিলে হেলে দাঁড়িয়ে আছে এবং মিনহাইং জুস পান করছে। জুন মিনহাইংয়ের দিকে তাকায়, এর ভেতরে মিনহাইংয়ের একটা কল আসে। সে পকেট থেকে ফোন বের করে দেখে ওর ভাই মিন ও কল করেছে। মিনহাইং কলটা কেটে দেয়। তখন জিন জিজ্ঞাসা করে, তুমি কলটা রিসিভ করছো না কেন? মিনহাইং বলে, ইটস ওকে। এরপর মিনহাইংয়ের ফোনে একটা মেসেজ আসে, ওখানে লেখা থাকে, তুমি আবার আমার ফোন ধরছো না, তাড়াতাড়ি ফোন ধরো, আমি রেগে যাওয়ার আগে। মিনহাইং একটু বিরক্ত বোধ করে। তখন তার ভাই আবার তাকে মেসেজ দেয়, তুমি কোথায়? আমি তোমার লোকেশন ট্রেস করতে পারছি না। মিনহাইং হঠাৎই খুশি হয়ে যায় কারণ এখানে নেটওয়ার্ক কাজ করছিল না। তখন জুনকে বলে, এটা আসলে একটা সেফ হাউস। জুন বলে, কি বললে? মিনহাইং তখন বলে, এখানে লোকেশন ট্রেস করা মনে হয় কঠিন। জুন তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে? মিনহাইং বলে, কিছুই না। মিনহাইং তখন বলে, আমার বড় ভাই সবসময় আমার লোকেশন ট্রেস করে, আমাকে আরও কেয়ারফুল হওয়া উচিত, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। তখন জুনকে জিজ্ঞাসা করে, আমি কি এখানে মাঝে মাঝে আসতে পারি? জুন তখন মিনহাইংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমার সময় বেশি নেই। মিনহাইং তখন আবার জুনকে জিজ্ঞাসা করে, আমাদের ভিডিও শুট করা শেষ হলে আমরা কি আবার এখানে আসতে পারি? জুন সম্মতি জানায়। এরপর দেখা যায় জুন এবং মিনহাইং ল্যাপটপে তাদের সেই ভিডিও দেখছিল। মিনহাইং তার ভিডিও দেখে লজ্জা পায়। মিনহাইং বলে, আমার এগুলো কেটে দিতে পারে তাই না? জুন তখন মিনহাইং আবার সেই ভিডিও দেখে আর হাসে। মিনহাইং তখন ল্যাপটপটা বন্ধ করে দেয় আর বলে, এটা শেষ। এরপর দেশে দেখা যায় মিনহাইংয়ের ভাই ওকে খুঁজতে কলেজে আসে এবং অনবরত মিনহাইংকে কল করে, বাট তার ফোন বারবার বন্ধ বলে। এরপর দেখা যায় জুন এবং মিনহাইং সেই রুমে বসা। তখন মিনহাইং বলে, তোমাকে একটা কথা বলা হয়নি, যখন আমি ছোট ছিলাম তখন আমি অলমোস্ট কিডন্যাপ হয়ে গেছিলাম। মিনহাইং আরও বলে, আসলে আমার বাবা মা ছোটবেলায় মারা যায়। জুন মনোযোগ দিয়ে ওর কথা শোনে। মিনহাইং তখন আবার বলে, আমার বড় ভাই আমার বাবা মায়ের মতো। তখন সে সময় সেই একমাত্র ব্যক্তি যে চিন্তিত হয়ে পুলিশ স্টেশনে গিয়ে ঝামেলা করেছিল আমার কিডন্যাপের ব্যাপারে। জুন বলে, তাই সে তোমাকে নিতে এসেছে তাই না? মিনহাইং বলে, ওয়েল আমি বুঝি যে, কিন্তু কি করার, আমি একজন সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। জুন তখন বলে, আমি তোমার কষ্টটা বুঝি। মিনহাইং তখন বলে, তোমার কি সমস্যা? জুন তখন মিনহাইং
মিনহাইয়ের দিকে তাকায়। মিনহাই তখন বলে, সত্যি কথা বলতে কলেজে মনে হয় না এমন কেউ নেই যে তোমাকে চেনে না। আমাদের ডিপার্টমেন্টে তুমি সব থেকে বেশি হ্যান্ডসাম। জুন তখন বলে, তুমি আমাকে চিনতে? তাহলে আমি তোমাকে কেন চিনতাম না? মিনহাই বলে, ইটস ওকে, কারণ এখন তুমি আমাকে চেনো, রাইট? জুন তখন বারবার মিনহাইনের গলার দিকে তাকাতে থাকে এবং মিনহাইনের গলার দিকে একটু আগাতেই মিনহাই জুনের দিকে তাকায়। জুনের হুঁশ ফেরে। এরপর জুন হঠাৎ করে মিনহাইকে একরকম হাঁক করে ওর অপর পাশ থেকে ল্যাপটপটা নেওয়ার চেষ্টা করে, বাট মিনহাই দিতে চায় না। হঠাৎ করেই তারা একে অপরের কাছে চলে আসে। মিনহাই বলে, স্টপ ইট। জুন মিনহাইনের ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। মিনহাই তখন বলে, আমি খুবই কনফিউজড। জুন বলে, কেন? মিনহাই তখন বলে, যেভাবে তুমি আমার দিকে তাকিয়ে আছো। এরপর জুন মিনহাইকে কিস করতে গেলে ওর চোখের রং পরিবর্তন হয়ে যায়। এরপর এপিসোড 3-তে আমরা দেখতে পাই মিনহাই হঠাৎ করে সরে যায়, ফলে জুন আর তাকে কিস করতে পারে না। এরপর মিনহাই তাকের উপর একটা ক্যামেরা দেখতে পায় এবং দৌড়ে সেখানে চলে যায় আর বলে, এটা কি পোলারয়েড? জুন মাথা নেড়ে হ্যাঁ বলে। জুন চুপ করে সোফায় বসে থাকে। মিনহাই বলে, এটা দিয়ে কি আমি একটা ছবি তুলতে পারি? জুন তখন মনে পড়ে তার পূর্ব পার্টনারের কথা, সে সেই একই প্রশ্ন করেছিল। জুন তখন বলে, আমি ওটা দিয়ে ছবি তুলি না। মিনহাই ওকে বলে ক্যামেরাটা আবার সেখানে রেখে দেয়। এরপর দেখা যায় দুজন নিরিবিলি একটা রাস্তায় চুপচাপ হাঁটছে এবং কতক্ষণ পর যাওয়ার পর মিনহাই একটু সামনে এগিয়ে বলে, ব্রো আজকে আমি অনেক মজা করেছি। জুন বলে, আমিও। মিনহাই জুনকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার সেফ হাউসে আবার যেতে পারি? জুন বলে, ওটা কোনো সেফ হাউস না। মিনহাই বলে, না আমি ওই নামটাই পছন্দ করি, আমি পরে আবার সেখানে যাব। জুন বলে, আচ্ছা, যখনই তোমার ভালো না লাগবে চলে এসো। এরপর দেখা যায় সেখানে মিনহাইনের ভাইয়ের গাড়ি চলে আসে। তিনি গাড়ি থেকে নেমে মিনহাইনকে ডাকে। জুন ওর ভাইয়ের দিকে তাকায়। তখন মিনহাইন বলে, সে আজকে আমাকে মেরে ফেলবে ব্রো, আমাকে এখন যেতে হবে, পরে আবার দেখা হবে। জুন মাথা নেড়ে ওকে বলে। মিনহাইন গাড়িতে উঠে এবং ওর ভাই গাড়ি ছেড়ে যায়। জুন ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় মিনহাইন পরের দিন কলেজে আসে এবং দেখে জুন একা একটা টেবিলে বসে বই পড়ছে। মিনহাইন খুশি হয়ে যায়। সে ধীরে ধীরে জুনের কাছে যায়। জুন ওকে দেখে হেসে স্বাগত জানায়। মিনহাইন টেবিলের অপর পাশে বসে। মিনহাইন ইতস্তত করে। জুন ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। মিনহাইনের তখন কাল রাতের কিস করতে যাওয়ার ঘটনা মনে পড়ে যায়। মিনহাইন হাসি হাসি মুখ নিয়ে বলে, আজ তুমি তাড়াতাড়ি এসেছো। জুন মাথা নেড়ে হ্যাঁ বলে। মিনহাইন আবার বলে, সাদা ড্রেসে সত্যি তোমাকে অনেক ভালো লাগে। জুন বলে, আমার অনেক হোয়াইট ড্রেস আছে। মিনহাইন ও বলে, এবার আবার বলে, এটা সত্যি ভালো লাগে যে তোমার গায়ে। জুন তখন ওর দিকে তাকায় আর বলে, তুমি সবসময় এরকম কেন? মিনহাইন বলে, সরি। জুন বলে, তুমি আমার চোখের দিকে তাকাতে পারছো না। মিনহাইন কিছু বলতে পারে না। জুন তখন আবার জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? মিনহাইন এবারও আমতা আমতা করে। জুন তখন বলে, তোমার চেহারাই সব বলে দিচ্ছে। এর মধ্যে জুনের মাথায় আবার প্রচণ্ড পেইন শুরু হয়। মিনহাইন বলে, তুমি ঠিক আছো? জুন তখন মিনহাইনের দিকে তাকায় কিন্তু স্পষ্ট দেখতে পায় না। তখন জুন মনে মনে বলে, আমি ভেবেছি সিমটমগুলো চলে গেছে। এর পরের দৃশ্যে দেখা যায় জুন তার সেই সেফ হাউসে শুয়ে তার হাতের ওপর দেখছে তার দৃষ্টিশক্তি ঠিক হয়েছে কিনা। তখন বেডের পাশে এসে মিনহাইন বসে। জুনও উঠে বসে। জুন মিনহাইনকে বলে, তুমি এখনো বাসায় যাওনি কেন? মিনহাইন চুপ করে থাকে। জুন আবার বলে, তোমার ভাই? মিনহাইং বলে, আমি পালিয়ে এসেছি। জুন বলে, এটা কি ঠিক করেছো? মিনহাইং বলে, অযথা ফিলিংস বানানো থেকে এটা তাড়াতাড়ি শেষ করা ভালো। জুন তখন মিনহাইংকে ডাকে। মিনহাইং বলে, জি। জুন বলে, সেই জোকসটা অনেক দূরে চলে গেছে তাই না? মিনহাইং বলে, ইটস ওকে, আমি জানি এটা শুধু একটা জোকস ছিল। একথা বলে মিনহাইং নিচের দিকে তাকিয়ে থাকে। তখন জুন তার একটা হাত মিনহাইনের থাইয়ের উপর রেখে বলে, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? মিনহাইং বলে, কি? জুন তখন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? মিনহাইং, আমি তোমাকে পছন্দ করি কি না? মিনহাইং কিছু বলতে পারে না। সে জুনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? জুন বলে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। মিনহাইং বলে, এটা জোকস না তাই না? জুন বলে, না এটা জোকস না। এরপর বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? তখন দেখা যায় গাড়িতে বসে মিনহাইনের ভাই ওকে বারবার কল করে যাচ্ছে। এদিকে মিনহাইন অনেক নার্ভাস ফিল করে কিন্তু জুন তার একটা হাত মিনহাইনের গলার দিকে দিয়ে ধীরে ধীরে মিনহাইনের ঠোঁটে কিস করে। এ সময় জুনের চোখের রং পরিবর্তন হয়ে যায়। তখনই সেখানে মিনহাইনের ভাই চলে আসে। জুন তখন তার দিকে তাকায়। মিনু তখন জুনের চোখের দিকে তাকায় এবং রেগে বলে, আসল কি করছো তুমি? জুন তখন মিনহাইনের দিকে ফিরে মিনহাইনের ঠোঁটে আবার কিস করে ধরে কামড় দেয়। মিনু এসে জুনের কলার ধরে বলে, মিনহাইনের সাথে কি করছিলে? উত্তর দাও বাস্টার্ড। মিনহাইন তখন উঠে তাড়াতাড়ি ওর ভাইকে ধরে এবং বলে, বন্ধ করো এসব। মিনহাইনের ভাই তখন মিনহাইনের হাত ধরে টেনে নিয়ে যায়। মিনহাইন তখন বারবার পিছনে জুনের দিকে তাকায়। এবার দেখা যায় সেই মহিলাটির কথাগুলো ভাবছে সে। পিওর ব্লাডের আসল ম্যারিট প্রমাণ করা যায়। যদি তুমি একজন নর্মাল মানুষের ব্লাড পান করো তাহলে সেটা তোমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকেই নিয়ে যাবে, কিন্তু যদি তুমি পিওর রক্ত পান করো তাহলে তুমি একজন মানুষে পরিণত হবে। জুন তখন আবার মিনহাইনের বলা কথাগুলো ভাবতে থাকে যে ছোটবেলায় সে একবার কিডন্যাপ হয়েছিল এবং সে সাধারণ মানুষের মতো বাঁচতে চায়। সেই মুহূর্তের কথাও ভাবে যখন মিনহাইন জুনকে জিজ্ঞাসা করেছে যে সে তাকে পছন্দ করে কিনা। এসব ভাবতে ভাবতে জুন বলে, আমি এটা করতে পারবো না। এবার এপিসোড 4-এ আমরা দেখতে পাই জুন সেই সেফ হাউসের ফ্লোরে বসে কান্না করছে। তখন দোহাইন আসে এবং বলে, তুমি আমাকে আর দেখতে চাও না তাই না? জুন ওর দিকে তাকায়। জুনের চোখের রং নীল হয়ে যায়। সে উঠে দাঁড়ায় এবং দোহাইনের দিকে আগাতে থাকে। জুন বলে, আমি অবচেতন ছিলাম। একটা ভ্যাম্পার তার ক্ষুধা সহ্য করতে পারে। এরপর হঠাৎ করে দোহাইনকে টেবিলের উপর ফেলে জুনের ঘাড়ে কামড় বসায়। দোহাইন বারবার চেষ্টা করে জুনকে থামাতে, এবার ব্যর্থ হয়। আস্তে আস্তে দোহাইনের শরীর নিস্তেজ হয়ে যায় আর জুনকে ছেড়ে দেয়। জুনের রক্ত পান করা শেষ
হলে সে ঘাড়ে উঠিয়ে দোহাইনের দিকে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় মিনু মিনহায়ুনের হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। মিনহায়ুন বলে, আমাকে ছেড়ে দাও বলছি। মিনু তখন মিনহায়ুনের হাত ছেড়ে দিয়ে বলে, জয় মিনহায়ুন, তুমি একবার আমার কথা ভাবলে না? আমি তোমাকে একা 10 বছর ধরে লালন পালন করেছি। আমি সবসময় ভয় থাকি যদি আমার অজান্তে তোমার কিছু হয়ে যায়। তোমার টেনশনে আমি দোকানে বসেও হাত থেকে ফোন রাখি না। আর তোমার কিছুই যায় আসে না, তাই না? দয়া করে আমার কলটা রিসিভ করো, আমাকে কল করো, বলো তুমি কোথায় আছো প্লিজ, বলে বারবার ওর ভাই অনুরোধ করতে থাকে। মিনহায়ুন তখন বলে, আমি কি এখনো ছোট আছি? আমি কি ভুল করেছি? মিনু বলে, কি? মিনহায়ুন বলে, আমি কি ভুল করেছি? ইভেন আমি যাকে পছন্দ করি তার সাথে থাকতে পারবো না? মিনু তখন বলে, তুমি বলছো তুমি তাকে পছন্দ করো? মিনহায়ুন বলে, হ্যাঁ আমি তাকে পছন্দ করি। মিনু দিশের হয়ে নিজের মাথার চুল টানতে থাকে আর বলে, সত্যি তুমি আমাকে পাগল বানিয়ে ছাড়বে? মিনহায়ুন বলে, জুনহো একজন ছেলে বলে তুমি এমন করছো? মিনু রাগে মিনহায়ুনের কলার ধরে বলে, শোনো, তুমি কি জানো যে তুমি অলমোস্ট মরে গেছিলে? মিনহায়ুন বলে, কি বলছো? মিনু বলে, সে একজন ভ্যাম্পায়ার। মিনহায়ুন বলে, ভ্যাম্পায়ার? মিনু বলে, তুমি স্পেশাল হওয়ার কারণ হলো তুমি একজন পিওর ব্লাডেড মানুষ। পরের দিন দেখা যায় মিনহায়ুন আবার সেই রুমে যায় চুপি চুপি এবং চারিদিকে ভালোভাবে লক্ষ্য করে। এরপর সে ক্যামেরাটা হাতে নেয়। তখন জুনের সাথে কিস করার মুহূর্তের কথা তার মনে পড়ে, যখন সে প্রথম এই ক্যামেরাটা ধরেছিল এবং জুনের ছবি তুলতে চেয়েছিল। জুন এরপর ক্যামেরাটা আগের জায়গায় রেখে দেয়। এরপরের দেশে দেখা যায় জুনের সাথে সেই মহিলাটা জানালার পাশে বসে চা পান করছিল। তখন সেখানে জুন যায় এবং গিয়ে সোফায় বসে। মহিলাটি চায়ের কাপ রেখে দ্রুত ওর কাছে এসে জানতে চায় কি হয়েছে, আর বলে, তুমি কি এখন সেটা পান করোনি? জুন বলে, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। মহিলাটি তখন বলে, তোমাকে অনেক কনফিডেন্ট লাগছিল তখন, কিন্তু এখন কি হয়েছে? মহিলাটি আবার বলে, তুমি কি এখনো মানুষ হতে চাও? জুন তার চোখে ঝাপসা দেখতে থাকে। জুন হাসি মুখে বলে, আমি তোমাকে আর ক্লিয়ার দেখতে পাচ্ছি না। মহিলাটি বলেন, এই পরিস্থিতি তো তুমি কি করে হাসতে পারো? জুন বলে, 500 বছর পরে আমার মাথায় একটা চিন্তা এসেছে। মহিলাটি বলে, কি? জুন বলে, এখন যদি আমি গিভ আপ করি তাহলে কি আমার আত্মা স্বর্গে পৌঁছাবে? মহিলাটি বলে, তুমি কি বলছো? জুন তখন বলে, আমি হাল ছেড়ে দিয়েছি, আমি এখন থামতে চাই। এই কথা বলে জুন সোফায় বসে তার মাথাটা হেলে দেয়। এরপর দেশে দেখা যায় জুন ছাদে একা দাঁড়িয়ে আছে রেলিং এর পাশে এবং সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। তারপর সে সেই সিক্রেট রুমটায় ফিরে এসে দেখতে পায় সেখানে মিনহায়ুন তার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। দরজা খোলার শব্দ পেতেই মিনহায়ুনের ঘুম ভেঙে যায় এবং সে উঠে বসে এবং জুনকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছি। জুন কিছু না বলে সোফার উপর থেকে তার ব্যাগটা নিয়ে তার সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরতে থাকে। তখন মিনহায়ুন আবার প্রশ্ন করে, তুমি তাড়াতাড়ি চলে গিয়েছিলে কেন? জুন তখন তার ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় এবং মিনহায়ুনও চুপ করে থাকে। জুন চলে যেতে নিলে মিনহায়ুন বলে, তুমি আমাকে আর দেখতে চাও না, তাই না? জুন ওর দিকে ফিরে তাকায়। মিনহায়ুন উঠে গিয়ে জুনের সামনে দাঁড়ায় আর বলে, আমরা কোনো ভুল করিনি। তুমি বলেছো তুমি আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি। আমার মনে হয় না আমি এটা আগে বলেছি। জুন বলে, সরি, আমি মিথ্যে বলেছি। সরি তোমাকে মিথ্যে বলার জন্য, আমি শুধু মজা করেছিলাম। এই বলে জুন আবার চলে যেতে নিলে মিনহায়ুন তখন মন খারাপ করে বলে, তুমি মিথ্যা বলছো, তুমি ভয় পাচ্ছ আমাকে মেরে ফেলার, তাই তুমি এটা করছো, কারণ তুমি একজন ভ্যাম্পায়ার এবং আমি একজন পিওর ব্লাডেড মানুষ। এপিসোড 5 শুরুতে দেখা যায় জুনের সাথে সেই মহিলাটা খুবই টেনশন করছে জুনের জন্য। এই পর্যায়ে এসে আমরা মহিলাটির নাম জানতে পারি, প্রেসিডেন্ট ওকে মিরান। প্রেসিডেন্ট মিরান কাউকে কল করেন এবং বলেন, আমরা কি দেখা করতে পারি? প্রেসিডেন্ট মিরান বলে, তোমার আমার কথা মনে আছে? তখন লোকটি বলে, আমরা কোথায় দেখা করতে পারি? এরপর আমরা আবার জুন এবং মিনহায়ুনের কাছে ফিরে আসি। জুন তাদের কিস করার মোমেন্টটা আবার মনে করে। এই পর্যায়ে মিনহায়ুন জুনের হাত ধরে বলে, বাট তুমি আমার কোনো ক্ষতিই করনি, এর কারণ হলো তুমি আমাকে পছন্দ করো, তাই না? এরপর আমরা কলেজের বাইরে একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটার প্রেসিডেন্ট মিরানের সাথে ফোনে কথা বলছিল। সে হেসে নিজে নিজে বলে, তুমি এখন একই রকম আছো। তখন জুন ওখান দিয়ে যেতে নিলে ছেলেটি জুনকে ডাকে। জুন ওকে দেখে তাড়াতাড়ি ওর কাছে আসে। ছেলেটি বলে, অনেক দিন পরে আমাদের দেখা। জুনকে খুবই রাগান্বিত লাগছিল। ছেলেটি বলে, আমরা দুজন অনেক বছর পর ধরে দেখা করি না, আর তুমি আমাকে হ্যালো বলবে না? জুন চারদিকে তাকে ছেলেটিকে বলে তাকে ফলো করার জন্য। ছেলেটি তখন বলে, তোমার হাতে বেশি সময় নেই, তাই না? জুন এবার ছেলেটির কাছে গিয়ে বলে, আজে বাজে বকা বন্ধ করো আর আমার সাথে চলো যদি মরতে না চাও। ছেলেটি তখন বলে, 10 বছর পর আমাদের দেখা হলো আর তুমি আমাকে পেলে এসব কথা বলার জন্য? তখন যে সেখানে মিনহায়ুন আসে এবং জুনকে ডাকে। জুন এবং ছেলেটি দুজনেই মিনহায়ুনের দিকে তাকায়। ছেলেটা তখন জুনকে বলে, এটাই সে? জুন এবার মিনহায়ুনের দিকে তাকিয়ে ওই ছেলেটার হাত ধরে টেনে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় মিনহায়ুন একা ক্লাসে বসে আছে এবং মনে মনে বলছে, সত্যিই সে কি আমাকে পছন্দ করে না? আবার একা একাই বলে, কোনোভাবেই না, সে হয়তো আরও সতর্কভাবে আগাতে চায়, সে হয়তো জানে না যে আমি সব কিছু জানি। এরপর পিছনে ফিরে জুনের বেঞ্চের দিকে তাকায়। ওদিকে দেখা যায় সেই ছেলেটি জুনকে বলে, ওই ছেলেটি পিওর ব্লাডেড, তাই না? জুন বলে, তোমার উদ্দেশ্য কি বলো, তুমি কেন সেটা নিয়ে কিউরিয়াস? ছেলেটি তখন বলে, যদি তুমি অপরাধবোধের কারণে তার রক্ত খেতে না পারো তাহলে আমরা একসাথে শেয়ার করি, চলো। ছেলেটি জুনের দিকে এগিয়ে এসে বলে, চলো দুজনে একসাথে ওর রক্ত পান করে মানুষ হয়ে যাই। সে যদি মরে যায় তাহলে তুমি একা কিলার হবে না। এরপর ছেলেটি জুনের গালে আর ঘাড়ে হাত বুলিয়ে বলে, ততদিন পর্যন্ত চলো একে অন্যের উপর নির্ভর করি পুরনো দিনের মতো। জুন ওর হাতটা কাঠ থেকে ফেলে দেয় আর বলে, আমি তোমাকে আজে বাজে কথা বলতে বারণ করেছি না? তাহলে আমি তোমাকে মেরে বের দেবো, তাই না? যদি তুমি তাকে ছোঁয়ারও সাহস করো আমি তোমাকে ছাড়বো না। একথা বলে জুন ওখান থেকে চলে যায়। এবার দেখা যায় মিনহায়ুন একটা ভেন্ডিং মেশিন থেকে ড্রিঙ্কস নিচ্ছে, বাট ড্রিঙ্কস বের হচ্ছে না। তখন মিনহায়ুন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার সাথে এসব কেন হচ্ছে, এবং ওখান থেকে চলে যায়। বাইরে বের হতেই দেখা যায় জুন আর সেই ছেলেটির সাথে। ছেলেটা মিনহায়ুনের কাছে যেতে নিলে জুন ওর হাত ধরে ফেলে আর বলে, আমি কি বলেছি মনে রেখো। ছেলেটি তখন আস্তে আস্তে বলে, আমি আগে কখনো তোমাকে এত ভয় পেতে দেখিনি। আর এসব কিছু মিনহায়ুন দেখছিল। ছেলেটি মিনহায়ুনের
কাঁধে হাত রেখে বলে, আমাদের আগে দেখা হয়েছে তাই না? মিনহাং তখন জুনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, সে কি তোমার বন্ধু? জুন কিছু বলে না, কিন্তু ছেলেটি বলে, আমরা বন্ধুর থেকেও বেশি কিছু। জুন আর মিনহাং দুজনের দিকে তাকায়, বাট কেউ কিছু বলে না। এরপর দেখা যায় জুন প্রেসিডেন্ট মিরানের অফিসে বসে আছে। প্রেসিডেন্ট মিরান এক ব্যাগ ব্লাড টেবিলের উপর রেখে বলে, এসব সংগ্রহ করা এখন খুবই কঠিন হয়ে গেছে। জুন তার দিকে তাকায় আর বলে, আপনি কি তাকে কল করেছেন? প্রেসিডেন্ট মিরান বলেন, তুমি কি ভেবেছো আমি এটা কেন করেছি? আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু জুন বলে, কিন্তু কি? প্রেসিডেন্ট মিরান বলে, প্লিজ আমার জায়গায় এসে ভাবো, আমার বন্ধু যার সাথে আমার 30 বছরের সম্পর্ক, সে মরতে বসেছে এবং আমি তাকে এই অবস্থায় দেখতে পারছি না, যেখানে বাসার মতো একটু হয়ে আছে। জুন এবার রেগে বলে, কিন্তু অ্যাটলিস্ট তোমার আমাকে এটা প্রথমে বলা দরকার ছিল। প্রেসিডেন্ট মিরান তখন বলে, জুনহো, অন্য কিছু নিয়ে চিন্তা করো না, তোমাকে আগে বাঁচতে হবে, প্লিজ কিছু বলো। জুন কিছু বলে না, ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মিনু মিনহাইনকে নিতে আসে, আর সেই ছেলেটা দূর থেকে সেটা দেখে। মিনহাইনের গাড়ি চলে যেতেই ছেলেটি প্রেসিডেন্ট মিরানকে কল করে বলে, সে মনে হয় এই পিওর ব্লাডেড ছেলেটাকে অনেক পছন্দ করে। প্রেসিডেন্ট মিরান বলেন, আমার মনে হয় সে একটু কনফিউজড, তাকে মানুষ হতে হলে ওই ছেলেটার মন জয় করতে হবে, এজন্যই সে কনফিউজড। প্রেসিডেন্ট মিরান বলেন, হেসো, তার দিকে ভালোভাবে নজর রেখো জুনহো ভ্যানিশ হয়ে যাওয়ার আগে। এরপর দেখা যায় প্রেসিডেন্ট মিরান নিডেল নিয়ে এক ব্যাগ রক্ত বের করে তার নিজের হাত থেকে। এরপর দেখা যায় জুন সেই সিক্রেট রুমটাতে আবার আসে এবং সে তার সামনে মিনহায়ুনকে দেখতে পায়, কিন্তু ভালোভাবে তাকাতেই দেখে ওটা হেসো, মিনহায়ুন না। তখন জুনের হাসিটা মিলিয়ে যায়, সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হেসো বলে, এই জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে সে বছরের তুলনায়। একথা বলতে বলতে হেসো জুনের কাছাকাছি চলে আসে। জুন কিছু বলে না। তখন হেসো আবার বলে, আমি জানি অল্প কিছুদিনের মধ্যেই তুমি মারা যাবে, তার আগে বলো কি সমস্যা তোমার? এবার হেসো জুনের হাত ধরে বলে, আমাদের রিলেশন কখনোই এমন ছিল না আগে। হেসো আবার বলে, এটার কারণ কি ওই ঘটনাটা যা তুমি বলতে পারছো না? হেসো আবার জুনকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? আমাকে শুধু বলো তোমার অবস্থা এখন। বাকি কথা শেষ করার আগেই জুন বলে, তুমি ঠিক বলেছো, আগে আমরা এমন ছিলাম না, তুমি কোনো ভুল করোনি, ওটা আমি ছিলাম যে তাকে মেরেছি। এরপর আবার সেই 10 বছর আগের ঘটনায় ফিরে যায়। দোহাইনের থেকে মুখ উঠিয়ে তাকাতেই জুন হুঁশ ফেরে। জুন তখন অনেক কান্না করে, তখনই সেখানে হেসো আসে এবং এই অবস্থা দেখে। এরপর আবার বাস্তবে ফিরে আসে। জুন বলে, আমি সেটা স্বীকার করতে ঘৃণা করি, তাই আমি সেটা থেকে পালিয়ে বেড়াচ্ছি। জুন আর হেসো দুজনেই চোখ দিয়ে পানি বের হয়। জুন আবার বলে, বাট আমাকে সে অবস্থা দেখেছো যেটা আমি সব থেকে বেশি লুকাতে চাইতাম। হেসো বলে, তাই তাহলে সেটার সাথে এখন যে তুমি মরতে চাইছো তার কি সম্পর্ক? জুন বলে, আমি এর জন্য ভয় পাচ্ছি যে আমি সেই একই কাজ আবার করব, আমি ভয় পাচ্ছি। হেসো বলে, কি বলছো? এর কারণ হলে তুমি তাকে সত্যিই পছন্দ করো? জুন মাথা নিচু করে ফেলে। হেসো তখন জুনের দুবাহু ধরে বলে, ব্রো ও কাপ ওকে। এরপর দুজন হেসোর দিকে থেকে ঘুরে দাঁড়ালে হেসো পেছন থেকে জুনকে জড়িয়ে ধরে আর বলে, সব ঠিক হয়ে যাবে। এপিসোডের শুরুতে আমরা দেখি মিনহায়ুন একটা ড্রিঙ্কসের ক্যান খুলতে গেলে ওর হাত কেটে যায় এবং রক্ত বের হয়। তখন সেখানে জুন পৌঁছায় এবং মিনহায়ুনের রক্তের ঘ্রাণে ওর চোখের রং পরিবর্তন হয়ে যায়। মিনহায়ুন সবটা দেখে এবং জুন নিজেকে কন্ট্রোল করার জন্য ওখান থেকে চলে যেতে নেয় এবং ওখান থেকে চলে যায়। জুনের চলে যাওয়ার পর মিনহায়ুন ওর হাতের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় জুন সেই সিক্রেট রুমটায় একা বসে বসে কষ্ট কাটাচ্ছিল। এরপর দেশে দেখা যায় জুন রাস্তার পাশে বসে আছে, খুবই কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে মিনহায়ুন পৌঁছায় এবং জুন উঠে দাঁড়ায়। মিনহায়ুন জুনের কাছে গিয়ে বলে, পান করো। জুন বলে, কি বলছো? মিনহায়ুন বলে, আমার রক্তের ঘ্রাণেই তো তোমার এই অবস্থা, তাই না? জুন বলে, তুমি এখন থেকে চলে যাও। মিনহায়ুন বলে, এখন যখন এখানে কেউ নেই তুমি আমার রক্ত পান করো। মন বলে, তুমি আমার সাথে মজা করছো? মিনহায়ুন বলে, কি? আমি সিরিয়াস। মিনহায়ুন তখন কান্না জড়ানো কণ্ঠে বলে, আমি তোমাকে ততটাই দিতে পারবো যতটা তুমি চাও। মিনহায়ুন তখন জুনের মাথাটা দুহাতে ধরে বলে, জাস্ট ডু ইট। জুন তখন মিনহায়ুনকে ধাক্কা দিয়ে বলে, এজন্যই আমি তোমাকে ঘৃণা করি, তুমি কি মনে করো সবকিছু এত সহজ? বাচ্চাদের মতো কথা বলো না। এই কথা বলে জুন সেখান থেকে চলে যায় এবং জুনকে ডাকতে ডাকতে মিনহায়ুন ওর পেছন পেছন যায়। আর এই পুরো ঘটনা হেসো পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর দেশে দেখা যায় হেসো আর প্রেসিডেন্ট মিরান টেবিলের দুপ্রান্তে দুজন বসে আছে। হেসো মিনহায়ুনের সাথে দেখা হওয়ার দৃশ্যগুলো ভাবে। হেসো প্রেসিডেন্ট মিরানকে বলে, সে যদি আমাদের পথে আসে তাহলে তাকে মেরে ফেলো। একথা বলে হেসো হাসতে থাকে। প্রেসিডেন্ট মিরান খুবই কষ্ট পাচ্ছিল আর বলছিল, আমি পাগল হয়ে যাচ্ছি। এরপরের দৃশ্যে দেখা যায় মিনহায়ুন একটি টেবিলে বসে আছে ভার্সিটির এবং হেসো তখন সেখানে পৌঁছায়। হেসো পিছন থেকে মিনহায়ুনকে হ্যালো বলে। মিনহায়ুন পেছনে ফিরে উঠে দাঁড়ায়। হেসো তখন বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। হেসো তখন ভালোভাবে মিনহায়ুনের দিকে তাকিয়ে বলে, আমি এখন বুঝতে পারছি জিনহো কেন এরকম জিনিস পছন্দ করে। মিনহায়ুন বলে, কি বলছো তুমি? হেসো বলে, আমি শুনেছি তোমার রক্ত পিওর রক্ত। একথা শুনে মিনহায়ুন একটু পিছিয়ে যায়। হেসো আবার বলে, পিওর ব্লাড। মিনহায়ুন বলে, কি বলছো? মিনহায়ুন আর বলে, জুন কি এ সম্পর্কে জানে? হেসো বলে, কি? মিনহায়ুন বলে, আমার মনে হয় না জুনের সাথে তোমার সম্পর্ক ভালো, আমার সাথে এরকম বিহেভ করতে পারো না। হেসো বলে, ইন্টারেস্টিং। মিনহায়ুন তখন বলে, যদি তোমার কিছু বলার না থাকে তাহলে আমি যাচ্ছি। মিনহায়ুন তখন ওখান থেকে চলে যেতে নিলে হেসো বলে, তুমি ভুল ভাবছো। তুমি কি ভাবছো? তুমি কে? হেসো আবার বলে, আমার মনে হচ্ছে তুমি অবশ্যই ভুল ভাবছো। একজন পিওর ব্লাডেড মানুষ শুধুমাত্র একজন ভ্যাম্পায়ারের খাবার। যদি একজন ভ্যাম্পায়ার এটা পান করে তাহলে সে মানুষ হতে পারবে। এটা অবশ্যই মূল্যবান খাবার, এর জন্যই জুনহো তোমাকে পছন্দ করে আর তোমাকে লুকিয়ে রাখছে আর এত প্রোটেক্ট করছে। এই কথা বলে হেসো হাসতে থাকে। মিনহায়ুন কিছুই বলে না। হেসো আবার বলে, তুমি যদি মনে করো সে তোমার প্রেমে পড়েছে তাহলে সেটা তোমার ভুল ধারণা, এটা খুবই খারাপ তোমার জন্য। মিনহায়ুন তখন জিজ্ঞাসা করে, তুমিও ভ্যাম্পায়ার? হেসো তখন দুহাত মিনহায়ুনের মাথাটা কাছে এনে বলে, মানুষকে ভয় পাওয়া আমার খুব পছন্দ, আমি আস্তে আস্তে তাদের সাথে খেলতে চাই। এরপর মিনহায়ুনকে ছেড়ে দেয় আর বলে, আমি জুনহোর পাশে ছিলাম 100 বছরের বেশি সময় ধরে এবং ভবিষ্যতেও থাকবো, কারণ আমি একমাত্র যে তাকে বুঝতে পারি। আমি ছাড়া অন্য কেউ তার সম্পর্কে জানে না। মাত্র কয়েক মাস হলো। মিনহায়ুন বলে, এটা সময়
সময়ের ব্যাপার না যে তোমরা একসাথে কাটিয়েছো। সময় কিছু যায় আসে না, 10 বছর হোক বা কিছুদিন হোক, এটা মনের ব্যাপার। হেসে রেগে বলে, তো মিনহায়ুং বলে, আমি জুনকে পছন্দ করি এবং আমিই সেই ব্যক্তি যে এখন জুনের সাথে আছি, তুমি না। একথা বলে মিনহায়ুন ওখান থেকে চলে যায়। হেসো রাগে ফুলতে থাকে, তার চোখের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। এরপরে দেখা যায় মিনহায়ুন আবার সেই সিক্রেট রুমটাতে আসে এবং সেখানে ঘুমিয়ে পড়ে। এরপরে দেখা যায় জুন ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে, জুনের চোখে মুখে হাসির ছোঁয়া। জুন মিনহায়ুনকে ডাকে, মিনহায়ুন চোখ খুলে জুনকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? জুন বলে, আমি ঠিক আছি, তুমি এখানে কেন? মিনহায়ুন বলে, তোমার চোখের সামনে একজন রোগী অথচ তুমি তাকে দেখতে পাচ্ছ না। তুমি আগে কখনো কাউকে এভাবে ট্রিট করনি, তাই না? জুন হেসে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। মিনহায়ুন বলে, তুমি আমাকে হাক করেছিল আমার ঘুমের মধ্যে, আমি তখন ঘুমের ঘরে কাঁপছিলাম। সেই হাকটা এতই অর্ম ছিল যে আমি নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছি। জুন হেসে বলে, তোমাকে বাসায় যেতে হবে তাই না? না হলে তোমার ভাই। জুন কথা শেষ করে না, মিনহায়ুনও হেসে ফেলে। এরপরে দেখা যায় হেসে কলেজে তখন প্রথম যে ছেলেটার ব্লাড পান করেছিল জুন, সেই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, তুমি কি চই মিনহায়ুনকে চেনো? ছেলেটি বলে, হ্যাঁ আমরা একই ডিপার্টমেন্টের। এরপর হেসো কুটিল হাসি হাসতে থাকে। এরপরে দেশে দেখা যায় মিনহায়ুন ছাদে আসে, সে ভাবে ওখানে জুন আছে, কিন্তু সে এসে হেসোকে দেখতে পায়। মিনহায়ুন বলে, তাহলে তুমি আমাকে ডেকেছিলে? হেসো বলে, আমি জানি এটা একটু ছেলে মানুষই, বাট এটাই সবচেয়ে সহজ পথ। মিনহায়ুন বলে, এটা করে তুমি কি পাবে? হেসো বলে, এটা কোনো কিছু পাওয়ার ব্যাপারে না, বাট এমন কিছু যে আমি হারাতে চাই না। মিনহায়ুন বলে, লাস্ট টাইম তুমি আমাকে বলেছিলে আমি কোনো কিছু ভুল ভাবছি, তাই না? আমার মনে হয় তুমিই সেই যে ভুল ভাবছো। জুনহো তো কখনোই তোমার ছিল না। এর মধ্যে দেখা যায় জুনের সাথে ওই ছেলেটার দেখা হয় যে হেসোর সাথে কথা বলছিল। ছেলেটি বলে, তুমি মাত্র এসেছো? জুন হ্যাঁ বলে। ছেলেটি তখন আবার বলে, তুমি একটু আগে মিনহায়ুনকে ছাদে যেতে বলেছিলে না? আমি ভেবেছি তুমি ছাদে আছো। জুন বলে, আমি? কে বলেছে তোমাকে? ছেলেটি বলে, তুমি জানো না, কেউ একজন আমাকে বলেছিল, তাই আমি মিনহায়ুনকে বলেছি ছাদে যেতে। জুন দৌড়েও তখন ওখান থেকে চলে যায়। এদিকে ছাদে হঠাৎই রাগে হেসোর চোখের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। এরপর এপিসোড সাথে আমরা দেখতে পাই ছাদের দৃশ্যে হেসো বলে, তুমি মনে হয় জানো না জুনহো খুব শীঘ্রই মারা যাবে। মিনহায়ুন কিছু বলে না দেখে হেসো ওর কাছে এসে বলে, কারণ ও একটা মানুষকে খুন করেছে। মিনহায়ুন ওর কথা শুনে অবাক হয়। হেসো আবার বলে, সে তার লাভারকে মেরে তার রক্ত পান করেছে। তোমার মতো মানুষ কিছুই জানো না, ভাবতেই অবাক লাগে ভালোবাসা প্রয়োজনকে হারাতে পারে। মিনহায়ুন বলে, সেটা কখনোই করতে পারে না। হেসোর চোখের রং পরিবর্তন হয়ে যায় এবং সে মিনহায়ুনের দিকে আগাতে থাকে। এদিকে দেখা যায় সিঁড়ি দিয়ে দৌড়ে জুন ছাদে যাচ্ছে। হেসো জুনকে হিপনোটাইজ করে ওর ঘাড়ে কামড় বসাতে যাবে, তখনই সেখানে জুন পৌঁছায়। জুনকে দেখে হেসো ভয় পেয়ে যায় এবং মিনহায়ুনকে ছেড়ে দেয় এবং ওর চোখের রঙও স্বাভাবিক হয়ে যায়। জুন ওদের কাছে গিয়ে মিনহায়ুনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হেসোর গলা চেপে ধরে। হেসো বলে, কেন তুমি অন্য সব জিনিস নিয়ে ভাবছো? হেসো আরও বলে, তুমি জানতে তাই না যে আমি তোমাকে পছন্দ করি? এসব মিনহায়ুন পেছনে বসে দেখছিল। হেসো আবার বলে, বাট তুমি না জানার ভান করে থাকতে। আমি যতই চেষ্টা করতাম না কেন তুমি কখনোই সেটা লক্ষ্য করোনি। জুন আরও জোরে ওর গলা চেপে ধরে। হেসো ছাড়া পাবার জন্য ছটপটায়, বাট ছাড়া পায়নি। একসময় হেসো নিস্তেজ হয়ে যায়, হেসোর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এরপর আবার সে 10 বছর আগের ঘটনায় দেখা যায় দোহাইন মারা যাওয়ার পরে হেসো জুনের কাছে আসে। জুন অনেক কান্না করে। হেসো বলে, ইটস ওকে, এতে তোমার কোনো দোষ নেই, ইটস ওকে। জুন কান্না করতেই থাকে। তখন হেসো জুনকে জড়িয়ে ধরে। হেসো বলে, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। এরপর আবার বর্তমানে ফিরে আসি। জুন হেসোর গলা ছেড়ে দেয় আর হেসোর বডিটা ভ্যানিশ হয়ে যায়। এরপর জুন মিনহায়ুনের কাছে আসে আর ওর হাত ধরে ছাদ থেকে নিয়ে আসে। এদিকে প্রেসিডেন্ট মিরানকে খুবই বিচলিত দেখা যায়। তখন তার রুমে জুন আসে এবং বলে, তোমার সাথে একটু কথা আছে। প্রেসিডেন্ট মিরান তাড়াতাড়ি উঠে জুনের কাছে যায় আর বলে, জুন কি হয়েছে? প্রেসিডেন্ট মিরান আবার বলে, জুনহো আমি জানি না তুমি কখন হারিয়ে যাবে, তাই আমি। মিরান একটু থেমে বলে, সে ছেলেটা কি কিছু হয়েছে? আবার একাই বলে, না। হেসোর নাম নিয়ে জুনের দিকে তাকায়। জুন বলে, আমি তাকে মেরে ফেলেছি। প্রেসিডেন্ট মিরান খুবই আশাহত হন। তিনি বলেন, তুমি সত্যিই তার প্রেমে পড়েছো? সো তুমি জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছ? জুন বলে, আর কখনো এরকম করার সাহস করো না। এই বলে জুন ওখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই মিনহায়ুন একটা সিঁড়ির উপর বসে আছে এবং একটু আগের ঘটনা মনে করছে। তখন সেখানে জুন আসে আর ওর পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলে, চলো। বাট হাত রাখতেই মিনহায়ুন লাফিয়ে ওঠে। তখন জুন বলে, তুমি ঠিক থাকার অভিনয় করেছো, তুমিও আমাকে ভয় পাও তাই না? একথা বলে জুনের হাতটা সরিয়ে নেয়। জুন তখন বলে, আমি এটা তোমাকে বাঁচানোর জন্য করেছি মিনহায়ুন। মিনহায়ুন বলে, আমার কাছে তোমাকে কিছু এক্সপ্লেন করতে হবে না। এরপর জুন এবং মিনহায়ুন আবার সেই সিক্রেট রুমে দেখা যায়। দুজনেই চোপায় চুপচাপ বসে আছে। মিনহায়ুন তখন জুনের হাত ধরে বলে, চলো একে অপরের সাথে অনেস্ট হয়ে যাই। আমি একজন পিওর ব্লাডেড মানুষ এবং আমার রক্তই তোমার দরকার, তাই না? জুন কিছু বলে না। মিনহায়ুন আবার বলে, আমি তোমাকে এই অবস্থায় কিছুতেই দেখতে পারছি না। তুমি সবসময় আমার হাসির কারণ হয়েছো এবং আমার অনেক খেয়াল রেখেছো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার রক্ত পান না করার সিদ্ধান্ত নিয়েছো, তাই না? কারণ তুমি আমাকে বিপদে ফেলতে চাও না, তাই তো? জুন তখন বলে, মনে করে এগুলো কখনো ঘটেইনি, এগুলো ভুলে যাও। মিনহায়ুন তখন জুনের হাতটা আরো শক্ত করে ধরে বলে, ব্রো আমি এখনো বাচ্চা না, তোমাকে আমার খেয়াল রাখতে হবে না, কারণ আমি আমার জন্য করেছি, এটা তোমার জন্য নয়। তুমি সত্যি যদি আমার কেয়ার করো তাহলে আমার রক্ত পান করো, এটা আমার জন্য, তোমার জন্য নয়। একথা বলে মিনহায়ুন জুনের মাথাটা দুহাতে ধরে নিজের কাছে নিয়ে এসে জুনকে কিস করতে নেয়, কিন্তু জুন মিনহায়ুনকে সরিয়ে দেয়। এরপর জুন বলে, চলো আমরা যেটা চাই সেটা না করি। মিনহায়ুন বলে, তুমি এটাও চাও না যে আমরা যা চাই তা করি? জুন বলে, হ্যাঁ একটু সেলফিশ হই। মিনহায়ুন বলে, তো তুমি কি এখন আমাকে কিস করতে চাও? জুন না বলে, বাট মিনহায়ুন জোর করে জুনকে কিস করে। এবার জুন আর বাধা দেয় না, সেও মিনহায়ুনকে কিস করে আর শেষমেশ তার একে অপরের সাথে ইন্টিমেট হয়। সকালে যখন জুনের ঘুম ভাঙে সে তার পাশে ঘুমন্ত মিনহায়ুনকে দেখতে পায়। সে মিনহায়ুনের দিকে তাকায়, তখন মিনহায়ুনের ঘুম ভাঙে। জুন একটু হেসে
তাকায়। মিনহায়ুন জুনের কাঁধে হঠাৎ করে একটা চুমু খায়। মিনহায়ুন বলে, আমি উঠেছি। জুন বলে, তাই নাকি? মিনহায়ুন বলে, এখন কটা বাজে? জুন তাকে ওয়েট করতে বলে ওর ফোনটা খুঁজে খুঁজে নিজের হাতে নেয়, কিন্তু ক্লিয়ার দেখতে পায় না, তাই সময় বলতে পারে না। তখন মিনহায়ুন বলে, তোমার ফোনের ব্যাটারি কি ডেড? জুন না বলে। তখন মিনহায়ুন ওর হাত থেকে ফোন নিয়ে নেয় আর দেখে কি বলে, কি অলরেডি 9টা বেজে গেছে? জুনের দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি করে ওঠো, আমাদের কলেজে যেতে হবে, তাই না? জুন ঝাপসা চোখে মিনহায়ুনের দিকে তাকিয়ে হাসে। এরপর দেখা যায় প্রেসিডেন্ট মিরানের অফিসে জুন আসে। প্রেসিডেন্ট মিরান জিজ্ঞাসা করে, তুমি এখন ভালো ফিল করছো? জুন হ্যাঁ বলে। প্রেসিডেন্ট মিরান বলে, যাক ভালো। এর পরের দৃশ্যে দেখা যায় জুন আর মিনহায়ুন সেই বাস্কেটবল খেলার মাঠে। জুন মিনহায়ুনকে মাঠে শুয়ে ওকে কিস করতে যাচ্ছে, এর মধ্যেই মিনহায়ুনের ঘুম ভেঙে যায়। মূলত এটা সে ক্লাসে বসে কল্পনা করছিল। চারদিকে তাকিয়ে দেখে সবাই চলে গেছে। তারপর সে জুনহুকে খোঁজে, নিজের ব্যাগ হাতে নিয়ে বের হতে যাবে, তখনই জুনহু ওর সামনে আসে। জুনহু বলে, সরি, আমি বেশ দেরি করে ফেললাম। এবার হঠাৎ করে মিনহায়ুন জুনকে জড়িয়ে ধরে। জুনহু জিজ্ঞাসা করে, কোনো সমস্যা হয়েছে? এরপর দুজন আবার সেই সিক্রেট রুমে দেখা যায়। জুন কিছু জিনিস গুছাচ্ছিল আর মিনহায়ুন সোফায় বসে এক ধ্যানে জুনের দিকে তাকিয়ে আছে। জুন একটু পরপর ওর দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। শেষমেশ প্রশ্ন করেই ফেলে, কি সমস্যা তোমার? মিনহায়ুন বলে, চুপ থাকো, আমি এটা কিছুতেই মিস হতে দেবো না। জুন তখন ওর পাশে এসে বলে আমাকে বলো কি হয়েছে? মিনহায়ুন তখন বলে, আমি এখন খুশি বাট ভয়ও পাচ্ছি। এরপর জুনের হাত ধরে বলে, তুমি আমার সাথে আরো কিছুটা সময় বাঁচতে পারো না? তুমি আমার রক্ত পান করতে পারো প্লিজ? জুন বলে, ওকে ফাইন। মিনহায়ুন খুশি হয়ে যায়, বলে, সো এখনই পান করো, ওকে? আমি রেডি। জুন বলে, এখন সন্ধ্যা হয়ে গেছে, চলো কাল এ কাজটা করি। মিনহায়ুন বলে, সত্যি? পালিয়ে যেও না কেমন? জুন দু হাতে মিনহায়ুনের মুখটা ধরে বলে, আমি পালিয়ে যাবো না। এরপর দেশে দেখা যায় জুন সোফায় ঘুমিয়ে আছে আর জুন মেঝেতে ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। জুন মিনহায়ুনের হাতটা ধরে একটা রিং মিনহায়ুনের হাতে পরাতে নেয়, বাট চোখে ঝাপসা দেখার কারণে পরাতে পারে না আর রিংটা নিচে পড়ে যায়। জুন পাগলের মতো রিংটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। এর মধ্যেই তার মাথার আবার সেই পেনটা হওয়া শুরু করে। জুন মনে মনে বলে, আমার মৃত্যু ঘনিয়ে আসছে, এটাই তোমার আর আমার শেষ সময়। সে আবার ঝাপসা চোখ নিয়ে মিনহায়ুনের দিকে তাকায় এবং ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর রুম থেকে অনেক কষ্টে বের হয়ে যায়। রিংটা নিচেই পড়ে থাকে। পরের দিন যখন মিনহায়ুনের ঘুম ভাঙে, সে তাড়াহুড়ো করে উঠে বসে আর জুনকে খুঁজতে থাকে, সব জায়গায় খুঁজে কিন্তু পায় না। এরপর দৌড়ে ছাদে চলে যায়। ছাদের দরজা খুলতেই জুনকে দেখতে পায়। মিনহায়ুন জুনকে ডাকে পেছন থেকে আর বলে, তুমি এখানে? বাট জুন ওর দিকে ফিরে তাকাতে না দেখে একটু অবাক হয়। এরপর মিনহায়ুন নিজেই জুনের কাছে যায়। এবার জুন পিছনে ফিরে তাকায় এবং হঠাৎই পরে যেতে নিলে মিনহায়ুন গিয়ে ওকে ধরে, দুজনেই বসে পড়ে। জুন বলে, সরি, আমার মনে অনেক দেরি করে ফেলেছি। মিনহায়ুন বলে, তুমি এখনই কেন চলে যাচ্ছ? তোমার এখন আমার পাশে থাকার কথা। জুন বলে, আমার এই অবস্থা আমি তোমাকে দেখাতে চাইনি। জুন আবার বলে, আমি হ্যাপি আমার এই বিশাল বোরিং জীবনের শেষ সময় তোমাকে পেয়ে। মিনহায়ুন কান্না করতে থাকে। জুন আবার বলে, যদি আমি 500 বছর বেঁচে ছিলাম, আমি তোমার সাথে দেখা হওয়ার সময়টা মনে করতে চাই। মিনহায়ুন বলে, এভাবে বলো না, তুমি বলছো তুমি আমার সাথে থাকবে। মিনহায়ুন তখন জুনকে বলে, এখনই তুমি আমার রক্ত পান করো প্লিজ। জুন এক হাতে মিনহায়ুনের গাল ধরে আর হালকা করে টাচ করে বলে, আমি তোমার সাথে থাকতে চাই, ইভেন একদিনের জন্য হলেও, জাস্ট একদিন হলেও। এরপর হঠাৎ করে জুনের হাঁটা নিচে পড়ে যায় আর আস্তে আস্তে জুনের চোখের পাতা বন্ধ হয়ে যায়। সে মিনহায়ুনের কোলে ঢলে পড়ে। মিনহায়ুন অঝরে কান্না করতে থাকে। জুনের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আর বলে, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না, আমি এখনও রেডি না তোমাকে ছাড়া বেঁচে থাকার জন্য। এরপর ধীরে ধীরে জুনের দেহটা হাওয়ায় মিলিয়ে যায় আর মিনহায়ুন ওখানে বসেই কান্না করতে থাকে। এরপরের দেশে দেখা যায় মিনহায়ুনের ভাই ওকে কলেজে নামিয়ে দেয় আর বরাবরের মতোই ওর ফোন ভুলে গাড়িতে রেখে আসে। তখন ওর ভাই ফোন দিয়ে বলে, তুমি ইচ্ছে করে ফোনটা ফেলে যাচ্ছ না তো? মিনহায়ুন বলে, আমার এখন অনেক বন্ধু, এখন আর কোনো ভয় নেই। মিনু বলে, প্রেসিডেন্টের কথা মন দিয়ে শোনো। মিনহায়ুন বলে, প্রেসিডেন্ট তোমার থেকেও বেশি ইন্টারফেয়ার করে, এমনি এখন কলেজে স্পাইও আছে, পরে দেখা হবে। মিনু ওকে বলে চলে যায় এবং মিনহায়ুন ওর ক্লাসে যায়। এবার দেখা যায় মিনহায়ুন একা একটা সিঁড়িতে বসে আছে, মন খারাপ। মিনহায়ুন খুশি হয়ে যায়, বাট পরের বার তাকাতেই দেখে সেখানে কেউ নেই। মিনহায়ুনের মন আবার খারাপ হয়ে যায়। মিনহায়ুন একা একা বলে, অন্ততপক্ষে তুমি আমার জন্য একটা ছবি রেখে যেতে পারতে। এরপর মিনহায়ুন আবার সেই সিক্রেট রুমে আসে আর বলে, 6 মাস পর আমি এই জায়গায় আসলাম, কারণ প্রথমে আমি ভয় পেতাম, বাট এখন এটা ভালোভাবে গুছানো হয়েছে। সাদা কাপড় দিয়ে রুমের সবকিছু ভালোভাবে ঢাকা ছিল। মিনহায়ুন বলে, তুমি চলে যাওয়ার পর আমার কাছে যা রেখে গিয়েছিলে তা শুধুই স্মৃতি। এটা প্রথমে পেইনফুল ছিল, আমি সেই স্মৃতিগুলো ভুলতে বা সরাতে পারিনি। এই ব্যাপারটাই আমাকে সবথেকে বেশি ডিস্ট্রেস করে দিচ্ছে। এরপর মিনহায়ুন একটা সাদা কাপড় সরিয়ে সেই ক্যামেরাটা বের করে, ওটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে আবার রেখে দেয়। এবার সোফার সামনে দিয়ে যেতে নিলে সেই রিংটার ওপর মিনহায়ুনের পা পড়ে। মিনহায়ুন পা উঠিয়ে রিংটা দেখতে পায়। সে রিংটা উঠাতে গেলে সোফার নিচে একটা ছবি দেখতে পায়। সে ছবিটা বের করে, ছবিটা দেখে মিনহায়ুন খুশিতে কান্না করে দেয়, কারণ ছবিটা ছিল জুনের, যেটা দোহাইন তুলেছিল। মিনহায়ুন মনে মনে তখনও বলছিল, যতবারই আমি তোমাকে মেমোরি থেকে সরাতে চাই ততবারই ফিরে আসে, কারণ আমি তোমাকে সব সময় মনে করি। মিনহায়ুন তখন তাদের পুরনো স্মৃতিতে ফিরে যায়, যেদিন তারা ইন্টিমেট হয়েছিল। মিনহায়ুন বলে, আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে আমরা একসাথে বৃদ্ধ হয়েছি, অনেক হ্যাপি একটা ড্রিম। এরপর যখন আমি সজাগ হই তখন বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। সে স্বপ্নে দেখা যায় জুন ঘুমন্ত মিনহায়ুনকে কপালে কিস করে আর বলে, আই লাভ ইউ। এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।